নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈদিক যুগ। এর আগে আমরা একটি ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওতে বৈদিক যুগের পূর্ববর্তী সময়, যেটা আমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নামে পরিচিত, সেই সময় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা তার পরবর্তী সময়, যেটা বৈদিক যুগ, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানটাতে সেই সমস্ত টপিকই কভার করা হবে, যেটা শুধু বিসিএসের মতো পরীক্ষার প্রিলিমিনারির জন্য নয়, ইভেন মেন্সের জন্য গুরুত্বপূর্ণ। এবং সম্পূর্ণ তথ্য আমরা চেষ্টা করব একটা 30 মিনিট, আমি জানি না কতক্ষণ সময় লাগবে, 30 বা 40 মিনিটের একটা ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করা হবে। আসুন শুরু করি। তো বৈদিক যুগ বলতে আমরা সেই সময় পিরিয়ডটাকেই বুঝি, যেটা বেসিক্যালি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়টাকে। এই সময়টাকে আবার দুভাগে ভাগ করা যায়। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দকে বলা হয় ঋক বৈদিক যুগ, মানে ঋগ্বেদের রচনাকাল যেটা, এবং তার পরবর্তী সময় মানে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টাকে বলা হয় পরবর্তী বৈদিক যুগ। তো আমরা এখন আলোচনা করব ঋক বৈদিক যুগ, যেটার সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়টার মধ্যেই ঋগ্বেদের রচনা হয়েছিল বলে ধরা হয়, তাই এটাকে ঋক বৈদিক যুগ বলে। তো আর্যদের আদিবাসভূমি নিয়ে একটা বিতর্ক আছে, বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতামত আছে। এখানে তার গোটা কয়েক মতামত উল্লেখ করা হয়েছে, যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন স্যার উইলিয়াম জোন্সের মতে আর্যরা ছিলেন বহিরাগত এবং তারা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত এক শ্রেণীর মানুষ। ম্যাক্স মুলার, ইতিহাসবিদ ম্যাক্স মুলার, আমরা প্রত্যেকে নাম শুনেছি। ম্যাক্স মুলারের মতে আর্যরা হচ্ছেন বহিরাগত এবং তারা মধ্য এশিয়ার কোন একটি স্থান থেকে এদেশে এসেছিলেন। এই মতটাই বলা বাহুল্য সর্বজনগ্রাহ্য এখনও পর্যন্ত, যদিও এতে বিতর্ক আছে। ইতিহাসবিদ অবিনাশচন্দ্র দাশের মতে আর্যরা ভারতীয় এবং সপ্তসিন্ধু অঞ্চল তাদের আদিবাসভূমি। এই সপ্তসিন্ধু অঞ্চল বলতে আমরা কোনটা বুঝি? সিন্ধু নদী নিজে, সিন্ধুর 5টি উপনদী, যে কারণে আমরা পাঞ্জাবকে বলি পঞ্চনদীর দেশ, সেই 5টা নদী এবং তার সঙ্গে সরস্বতী, এই 7টা নদীর যে দোয়াব অঞ্চল, তাকে আমরা বলি সপ্তসিন্ধু অঞ্চল। অবিনাশচন্দ্র দাশের মতে আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলেরই আদি মানুষ বা আদি বাসভূমি ছিল ওদের সপ্তসিন্ধু অঞ্চল। তো আর্যর ডেফিনেশন বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন ইতিহাসবিদ, তার মধ্যে যেটি সর্বজনগ্রাহ্য সেটা এখানে উল্লেখ করা হলো। ইতিহাসবিদ ম্যাক্স মুলারের মতে আর্য কোনো নির্দিষ্ট জাতিকে বোঝায় না, কিছু নির্দিষ্ট ভাষায় কথা বলা সম্প্রদায়কে বোঝায়। তাহলে আর্য কিন্তু কোনো জাতি নয়, কিছু নির্দিষ্ট ভাষা, মানে কোনো একটা ভাষা নয়, কতগুলি ভাষা আছে, সেই ভাষায় যে যে মানুষগুলো কথা বলতো তাদেরকে আর্য বলা হয়। আর্য কথাটির প্রথম উল্লেখ পাওয়া গেছে ঋগ্বেদে। এই যে সপ্তসিন্ধু অঞ্চল যেটা বললাম, 7টি নদী, সিন্ধু, সিন্ধুর 5 উপনদী মানে বিতস্তা, আস্কিনী, পুরুষনী, বিপাশা, শতদ্রু এবং সরস্বতী, এই 7টা। এই ঋক বৈদিক যুগ মানে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এই 500 বছরের ইতিহাস যদি আমাদেরকে পর্যালোচনা করতে হয় বা জানতে হয়, তার সবথেকে বড় সোর্স হচ্ছে, জানার সোর্স হচ্ছে ঋগ্বেদ নিজে। এই বেদ শব্দের উৎপত্তি হয়েছে বিদ থেকে। বিদ কথার অর্থ কি? জ্ঞান বা নলেজ। ঋগ্বেদের রচনাকাল 1500 খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক, এটা আগেই বলেছি। তো এখানে মনে রাখতে হবে কোনো একটি নির্দিষ্ট সময় বা কোনো একটি নির্দিষ্ট বছরে ঋগ্বেদ রচনা হয়েছে বলে মনে করা হয় না, কারণ আমরা জানি বেদের অপর নাম শ্রুতি। তার কারণ কি না, বংশ পরম্পরায় বা বিভিন্ন গুরুর কাছ থেকে মানুষ শুনে শুনে বেদকে মনে রাখত। সেজন্যই বেদ কবে প্রথম রচিত হয়েছিল সেটা ডিফাইন করা খুব কঠিন, বা সেটাকে আইডেন্টিফাই করাটা খুব কঠিন। আমরা সেই সময়টাকে আইডেন্টিফাই করতে পারি যখন এই প্রচলিত ভার্সেস, মানে প্রচলিত যে স্তোত্রগুলি আছে বা শ্লোকগুলি আছে বা স্তুতিগুলি আছে, সেগুলিকে প্রথম যখন লিপিবদ্ধ করা হয়, সেই সময়কালটাকে আমরা তো প্রেডিক্ট করতে পারি। কিন্তু প্রথম কবে মানব সভ্যতার মধ্যে বেদের উৎপত্তি হয়েছিল সেটা সম্বন্ধে এখনও আজকের দিনে দাঁড়িয়েও স্পষ্টভাবে কোনো সময়কে ডিফাইন করা সম্ভব না। তো মোটামুটি ধরে নেওয়া হয় 1500 খ্রিস্টপূর্বাব্দ ঋগ্বেদের রচনাকাল। রচয়িতা হিন্দু ধর্মের বিলিফ অনুযায়ী ভগবান ব্রহ্মা।
ঋগ্বেদ সংস্কৃত ভাষায় লেখা। এটা পৃথিবীর প্রাচীনতম সাহিত্যিক উপাদান। ঋগ্বেদ কিন্তু পৃথিবীর প্রাচীনতম সাহিত্য কীর্তি, এবং সেই কারণেই আমরা মনে করি বেদ কোনো মানুষের লেখা নয়, এটা কোনো মানুষের সৃষ্টি নয়। তাই বেদের অপর নাম হচ্ছে অপৌরুষেয়। আবার বংশ পরম্পরায় বেদকে শুনে শুনে মনে রাখতে হতো বলে একে আমরা বলি শ্রুতি। বৈদিক সাহিত্য। বংশ পরম্পরায় ঋষিদের উচ্চারিত মন্ত্রগুলি সংগ্রহ বা সংকলিত করে 4টি বেদের সৃষ্টি হয়েছে। তাহলে এমন নয় যে কোনো একজন বা দুজন মানুষ বা ভগবান বা ঋষি হয়তো এটাকে লেখেননি। কতগুলি শ্লোক বা স্তোত্র যেটা বংশ পরম্পরায় মানুষের মধ্যে ছিল, সেটাকে পরে সংকলিত করা হয়েছে 4টি খণ্ডে। এই সংকলিত করা হয়েছিল বলেই বেদের অপর নাম হচ্ছে সংহিতা। তার মধ্যে প্রথম সংহিতাটি হচ্ছে ঋগ্বেদ, আর আমরা ঋগ্বৈদিক যুগ নিয়ে আলোচনা করছি এখন। তো সমগ্র বৈদিক সাহিত্য, যেটা ঋগ্বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগ হয়ে গুপ্ত পিরিয়ড পর্যন্ত ছিল, তো সেই বৈদিক সাহিত্যকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সংহিতা বা বেদ, 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ, 3 নম্বর আরণ্যক, 4 নম্বর উপনিষদ বা বেদান্ত। এই বেদের সঙ্গে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এদের কী সম্পর্ক সেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। এছাড়াও আছে বেদাঙ্গ। বেদাঙ্গ মোট 6টি, এটা সম্বন্ধে ডিটেলস আমরা পরে আসছি। প্রথম হচ্ছে সংহিতা বা বেদ। প্রধানত সূক্ত বা স্তোত্র বা স্তুতিগানের সংকলন হচ্ছে বেদ। তাহলে বেদ কি? বেদ হচ্ছে ভগবানের উদ্দেশ্যে রচিত বা গীত হওয়া যে সূক্ত বা স্তোত্র বা স্তুতিগান আছে, তার সংকলনকে বলা হয় বেদ। ঋগ্বেদ হচ্ছে আদি বৈদিক সাহিত্য। বাকি 3টি বেদ যেমন সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এগুলি পরবর্তী বৈদিক সাহিত্য। শুধু এই 3টি নয়, এর বাইরেও যত ব্রাহ্মণ, উপনিষদ, পুরাণ, ইভেন আমাদের যেটা 2টো মহাকাব্য, এগুলো সবই পরবর্তী বৈদিক সাহিত্য। তো ঋগ্বেদ সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা অলরেডি জানি যে ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। রচনাকাল আমরা জানি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো একটা সময়, এবং এটা রচিত হয়েছিল সরস্বতী নদীর তীরে। এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এতে 1028টি শ্লোক আছে, এটাও গুরুত্বপূর্ণ। শ্লোক বা স্তোত্র আছে। ইংরেজিতে 2টো টার্ম আছে, হাইম এবং ভার্স। তো যদি হাইম বলি, হাইমের বাংলা হচ্ছে স্তুতি। স্তুতি হচ্ছে 1028টা। প্রতিটা স্তুতির মধ্যে অসংখ্য শ্লোক থাকে। শ্লোককে ইংরেজিতে বলা হয় ভার্স। তাহলে মোট কতগুলি ভার্স আছে? 10,600। এটা অ্যাপ্রক্সিমেট। এক্স্যাক্ট নাম্বারটা হচ্ছে 10,580টা শ্লোক আছে। তাহলে স্তুতি হচ্ছে 1028, ভার্স বা শ্লোক হচ্ছে 10,580। হিন্দু ধর্মের খুব গুরুত্বপূর্ণ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র, এটা আমরা জানি। এই গায়ত্রী মন্ত্র গীত করা হয় বা রচিত হয়েছিল সাবিত্রী দেবীর উদ্দেশ্যে, এবং গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের একটা পার্ট। ঋগ্বেদে কিছু সংখ্যার ব্যবহারের হিসেব, এগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে, তাই জন্য এখানে মেনশন করা আছে। যেমন ওম, ওম শব্দটি 10,000 বারের বেশিবার উচ্চারিত হয়েছে। ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, ইন্দ্রকে নিয়ে শ্লোক আছে বা ইন্দ্র কথাটি উচ্চারিত হয়েছে 250 বার। বরুণ 175 বার। গরু বা গাভী, এটা নিয়ে আছে 176 বার। এবং গুরুত্বপূর্ণ বিষয়, গঙ্গা কিন্তু উচ্চারিত হয়েছে মাত্র 1 বার। যদিও হিন্দুদের পবিত্রতম নদী আমরা জানি গঙ্গা, কিন্তু গঙ্গার উল্লেখ ঋগ্বেদে আছে মাত্র 1 বার। তো সমগ্র ঋগ্বেদটি 10টি মণ্ডলে বিভক্ত। এর মধ্যে ফার্স্ট এবং লাস্ট, মানে ফার্স্ট মণ্ডল এবং 10th মণ্ডল তুলনামূলক নতুন, এবং বাকি 8টা প্রাচীন। প্রতিটি মণ্ডল ডিভাইডেড ইন্টু অনুভাগস। প্রতিটি অনুভাগস ডিভাইডেড ইন্টু হাইমস। প্রতিটি হাইম ডিভাইডেড ইন্টু ভার্সেস বা রিক্স, যে কারণে একে বলা হয় ঋগ্বেদ। তাহলে কনিষ্ঠতম ইউনিট যদি বলি ঋগ্বেদ রচনার, সেটা হচ্ছে ঋক বা ভার্স। বৈদিক সাহিত্য। বংশ পরম্পরায় সূক্তগুলি মনে রাখা হতো বলে তাকে শ্রুতি বলে, এটা আমরা জানি। পরবর্তীকালে
ঋষি কান্য, অগ্নিরস, ভরদ্বাজ, বিশ্বামিত্র, বশিষ্ঠ প্রমুখ ঋষিগণ এটিকে সংকলিত করেন, যে কারণে আমরা অলরেডি জানি বেদের নাম সংহিতা। তাহলে কারা কারা সংকলিত করেন? কান্য, অগ্নিরস, ভরদ্বাজ, বিশ্বামিত্র, বশিষ্ঠ প্রভৃতি ঋষিরা। এই সময় মহিলা ঋষিদেরও উপস্থিতি ছিল, তাদের বলা হতো ব্রহ্মবাদিনী বা ঋষিকা। এই মহিলা ঋষিরাও কিন্তু বেদে স্তোত্র বা শ্লোক রচনা করতে পারতেন বা করার ক্ষমতা ছিল। এমন কিছু ঋষিকা বা ব্রহ্মবাদিনীর উদাহরণ হচ্ছেন অপালা, ঘোষা, বিশ্ববারা, শাশ্বতী, সূর্যা প্রভৃতি। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে আছে, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। গায়ত্রী মন্ত্র তৃতীয় মণ্ডলে আছে এবং এর রচয়িতা হচ্ছেন ঋষি বিশ্বামিত্র। ঋগ্বেদের 10th মণ্ডলে পুরুষ সূক্তে জাতিভেদ প্রথার উল্লেখ আছে। এই পুরুষ সূক্ত খুব ইম্পর্ট্যান্ট। যদি আমরা বৈদিক পিরিয়ডের সমাজ ব্যবস্থা নিয়ে জানতে চাই বা আলোচনা করতে চাই, তার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পুরুষ সূক্ত। এই পুরুষ সূক্তের মধ্যে জাতিভেদ প্রথা মানে 4 বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এর উল্লেখ আমরা পেয়েছি 10th মণ্ডলে। তাহলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে 3rd মণ্ডলে আছে গায়ত্রী মন্ত্র, 10th মণ্ডলে আছে পুরুষ সূক্তে জাতিভেদ প্রথার উল্লেখ। ঋগ্বেদিক যুগে ঋগ্বেদ ছাড়া অন্য বাকি 3টি বেদ মানে সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তার অনুষঙ্গ হিসেবে ব্রাহ্মণ, উপনিষদ ইত্যাদি কিন্তু পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছিল। এখন ঋগ্বৈদিক যুগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মানে ঋগ্বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটা যদি আমরা জানার চেষ্টা করি, তার এমন কিছু ফাইন্ডিংস আমরা পাই। যেমন রাষ্ট্র ছিল উপজাতি ভিত্তিক অঞ্চল। অঞ্চলগুলির রাজনৈতিক সুস্পষ্ট বিভাজন ছিল। বিভাজনগুলির নাম হচ্ছে গ্রাম, জন, গণ, বিশ। এই কতগুলি গৃহ বা মানুষের বসবাসের যেটা ক্ষুদ্রতম সমাজ ব্যবস্থা তার নাম হচ্ছে গ্রাম। কতগুলি গ্রাম নিয়ে গঠিত হতো জন, কতগুলি জন নিয়ে তৈরি হতো গণ, কতগুলি গণ নিয়ে তৈরি হতো বিশ। তাহলে গ্রাম হচ্ছে ক্ষুদ্রতম পার্ট সমাজের, বিশ হচ্ছে বৃহত্তম পার্ট। গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী, আর বিশের প্রধানকে বলা হতো বিশপতি বা রাজন। শাসন ব্যবস্থা ছিল বংশানুক্রমিক, মানে রাজতন্ত্র ছিল বংশানুক্রমিক। এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রাজাকে শাসন ব্যবস্থায় সাহায্য করার জন্য সভা ও সমিতির উপস্থিতি ছিল। এই সভা ও সমিতি অনেকটা আজকের দিনে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেমের মতো, যেখানে আমরা জানি প্রত্যেকে যে আমাদের এখনকার দিনে শাসন ব্যবস্থাটা লোকসভা, রাজ্যসভা এরকম দুটো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে বিভক্ত আছে। অনেকটা এই টাইপের সিস্টেম ছিল বৈদিক যুগেও। সেখানে সভা এবং সমিতি দুটো আলাদা আলাদা গঠনতন্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা কারা? এটা বয়স্কদের বা বিজ্ঞ মানুষদের নিয়ে গঠিত একটি সংগঠন যাদের এক্সিকিউটিভ পাওয়ার ছিল। আর সমিতি ছিল বৃহত্তর জনসংগঠন, এখানে অনেক বেশি পরিমাণ মানুষ, অনেক বেশি ইয়াং মানুষ এখানে যোগদান করতে পারত। এটা সামথিং লাইক জেনারেল অ্যাসেম্বলি। এদের লেজিসলেটিভ পাওয়ার ছিল, মানে যারা আইন কানুন বানাতে পারত, নীতি নির্ধারণ করতে পারত। এই সভা ও সমিতির বাইরে বিদত নামে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল। বিদত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই বিদতের কাজ কি? এরা যুদ্ধসহ বিবিধ রাজনৈতিক বিধি সম্পর্কে আলোচনা করত। তখনকার দিনে সামরিক বাহিনীতে পদাতিক, অশ্বারোহী, রথচালিত সেনা ছিল। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধ নামে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের উল্লেখ আছে। এটা কোথায় পাওয়া যায়? না, ঋগ্বেদের 7ম মণ্ডলে। আমরা জানি অলরেডি 3rd মণ্ডলে বা 3য় মণ্ডলে আছে গায়ত্রী মন্ত্র, 10th মণ্ডলের পুরুষ সূক্তে আছে জাতিভেদ প্রথা। এখন জানছি 7ম মণ্ডলে আছে 10 রাজার যুদ্ধ। 10 রাজার যুদ্ধটা কী জিনিস? না, ভরত নামে একজন স্বতন্ত্র আর্য রাজা ছিলেন। তিনি রাজা দিবদাসের পুত্র সুদাস, সুদাসের সঙ্গে 5টি আর্য গোষ্ঠী ও 5টি অনার্য গোষ্ঠীর একটা সম্মিলিত শক্তি ছিল। এই জন্য বলা হয় 10 রাজার যুদ্ধ। 5 5 মতো 10টা গোষ্ঠী প্লাস সুদাস,
এই অসম শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন রাজা ভরত একা, এবং যুদ্ধে জয়ী হয়েছিলেন ভরত। এই পরাজিত আর্যগোষ্ঠী কুরু নামে নতুন আর্যগোষ্ঠীর জন্ম দেয়। সম্ভবত এই কুরু থেকেই আমরা আমাদের এপিক মহাভারতে কৌরবদের কথা জানতে পারি। বৈদিক সভ্যতা। ঋগ্বেদে বলা আছে, যারা গৌরকান্তি, দীর্ঘকায়, উন্নত নাসিকাযুক্ত আর্যরা এদেশে এসে প্রবেশ করে এবং কৃষ্ণকায় আদিম অধিবাসীদের পরাজিত করেন। তখন থেকেই ভারতের দুটি বর্ণের উৎপত্তি হয়। যারা গৌরবর্ণ, যাদের নাসিকা উন্নত, যারা দীর্ঘকায়, তাদেরকে বলা হতো আর্য। আর যারা আমাদের আদি অধিবাসী, যারা কৃষ্ণকায়, তাদেরকে বলা হতো অনার্য। তাহলে আর্য অনার্যের ভাগ এই বৈদিক যুগ থেকেই শুরু। এই বৈদিক যুগে বাল্যবিবাহ বা সতীদাহ প্রথা ছিল না, কারণ আমরা প্রত্যেকে জানি পরবর্তী সময় মানে রিসেন্ট পাস্টে হয়তো 150-200 বছর আগেও বাল্যবিবাহ, সতীদাহ প্রথা এগুলো আমাদের দেশে ছিল। কিন্তু আজ থেকে 2500-3000 বছর আগে বা 3500 বছর আগে, যখন আমরা বৈদিক পিরিয়ড নিয়ে আলোচনা করছি, আজ থেকে 3500 বছর আগে, তখন এই হিন্দু ধর্মের মধ্যে বাল্যবিবাহ, সতীদাহ প্রথা এগুলো ছিল না। সমাজে নানা প্রকার বিবাহের প্রচলন ছিল, খুব গুরুত্বপূর্ণ। সমাজ তখন অনেক উন্নত ছিল। উচ্চবর্ণের পাত্র যদি নিম্নবর্ণের পাত্রীকে বিবাহ করে, সেই বিবাহকে বলা হতো অনুলোম বিবাহ। তাহলে অনুলোম বিবাহের চল ছিল। নিম্নবর্ণের পাত্র এবং উচ্চবর্ণের পাত্রী এমন বিবাহ তখনকার দিনের অনুমোদিত ছিল, তাকে বলা হতো প্রতিলোম বিবাহ, যেটা হয়তো আজকের দিনেও খুব একটা সম্ভব নয়। আমরা জানি অনারকিলিং নামক একটি জিনিস আমাদের দেশে আজও বিদ্যমান, সেটা আমাদের দেশের বিভিন্ন রাজ্যে দেখতে পাওয়া যায়, যেখানে নিম্নবর্ণের পাত্র উচ্চবর্ণের পাত্রের বিবাহ আমরা মেনে নিতে পারি না। কিন্তু আজ থেকে 3500 বছর আগে অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ, এরকম মোট 7 বা 8 রকমের বিবাহ তখনকার দিনে প্রচলিত ছিল, যার মধ্যে একটা হচ্ছে গান্ধর্ব বিবাহ, যেটা সম্বন্ধে আমরা সবাই জানি। তখনকার দিনে সমাজে নারীর স্থান ছিল খুব উচ্চ। নারীর স্বাধীন সত্তা লক্ষ্য করা যায়। বিদুষী নারীদের উপনয়ন হতো, তাহলে শুধু পুরুষের পৈতে হতো না, বিদুষী নারীদেরও উপনয়ন হতো। তারা বেদপাথের অধিকারী ছিলেন। যে নারীরা বেদের সূক্ত বা শ্লোক রচনা করতেন, তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী বা ঋষিকা। ঋগ্বেদে এমন নারীদেরও উল্লেখ পাওয়া যায় যারা যুদ্ধবিগ্রহে অংশগ্রহণ করতেন। এমন কিছু নাম হচ্ছে মৃদগলনী, বিষপালা, বদ্রীয়সী, শশীয়সী প্রমুখ। তখনকার দিনে স্বয়ংবরা হওয়ার অধিকার ছিল মানুষের, এবং বিধবা বিবাহেরও অধিকার ছিল। খাদ্যাভ্যাস। এই সময়টাতে মানুষের খাদ্যের মধ্যে দুধ এবং ঘিয়ের প্রচলন ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এবং বৈদিক যুগের মানুষ বা ঋগ্বৈদিক যুগের মানুষ মাংস খাদ্য হিসেবে গ্রহণ করত। মাংস ছিল অতি গুরুত্বপূর্ণ খাদ্য। ঋগ্বেদে গাভীকে বলা হয়েছে অগ্ন। অগ্ন মানে যাকে হত্যা করা যায় না বা বধ করা যায় না। কিন্তু ষাঁড়ের মাংস বৈদিক যুগের মানুষ খেত। ষাঁড়, ভেড়া, ছাগলের মাংস বৈদিক যুগের মানুষ খেত। এখানে মনে রাখতে হবে, বৈদিক যুগের আগের যে পিরিয়ডটা মানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় কিন্তু ষাঁড়ের গুরুত্ব ছিল অনেক বেশি। তো সেই হরপ্পা সভ্যতা পেরিয়ে যখন আমরা বৈদিক সভ্যতায় ঢুকলাম, তখন ষাঁড়ের গুরুত্ব কমে গেল, গাভীর গুরুত্ব বাড়ল। তো গাভীকে ঋগ্বেদে অগ্ন বলা হয়েছে, বধ করা যাবে না, কিন্তু ষাঁড়কে বধ করে তার মাংস খাওয়া হতো বৈদিক যুগে। উত্তেজক পানীয় হিসেবে সোম এবং সুরার উল্লেখ পাওয়া যায়। পোশাক পরিচ্ছদ। বৈদিক যুগে নারী এবং পুরুষ উভয়ে অলংকার ধারণ করত। পোশাক মূলত দুটো ভাগে বিভক্ত ছিল, একটাকে বলা হয় বাস আর একটাকে বলা হয় অধিবাস। বাস মানে নিম্নাঙ্গের পরিধান, অধিবাস হচ্ছে ঊর্ধ্বাঙ্গের পরিধান। তখনকার অর্থনৈতিক জীবন বা সমাজের মূল ইকোনমি ডিপেন্ড করতো পশুচারণের উপরে। এখানে মনে রাখতে হবে, আমরা কিন্তু হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সময় থেকে বা তারও আগে থেকে কৃষিকাজের সঙ্গে পরিচিত। তথাপি বৈদিক সভ্যতায় কৃষিকাজ চললেও মানুষের মূল পেশা ছিল পশুচারণ। ঋগ্বেদে গাভীষ্টি বলে একটি শব্দের উল্লেখ পাওয়া যায়। গাভীষ্টির কথার অর্থ হচ্ছে গো অন্বেষণ। খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল বৈদিক যুগে
গরুর সংখ্যা বাড়ানো বা গরুর সন্ধান করা। ঋগ্বেদে গো শব্দের 176 বার উল্লেখ আছে। আর কৃষিজ পণ্যের মধ্যে ধান এবং গমের উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদে গমকে বলা হয়েছে গোধূম এবং ধানকে বলা হয়েছে ব্রীহি। গোধূম হচ্ছে গম, ব্রীহি হচ্ছে ধান। বৈদিক সভ্যতায় ব্যবসা বাণিজ্যের বিশেষ প্রসার ছিল না, তবে ব্যবসায়ীদের উল্লেখ পাওয়া যায়। ব্যবসায়ীদেরকে পণি বলা হতো। তখন লেনদেন হতো মূলত বিনিময় প্রথার মাধ্যমে, যদিও মনা, নিষ্ক, হিরণ্যপিণ্ড নামক মুদ্রার প্রচলন ছিল। তবে এই তথ্যটি কিন্তু বিতর্কিত। ধর্মীয় জীবন। এই সময়কার মানুষের ধর্মবিশ্বাস ছিল বেদ নির্ভর। মানুষ প্রকৃতি পূজায় বিশ্বাসী ছিল, মূর্তি পূজা ঋগ্বৈদিক যুগে হতো না। দেবতাদের পিতা বা সৃষ্টিকর্তা মনে করা হয় দৌকে, এবং দেবতাদের মাতা হচ্ছেন অদিতি, মাদার অফ গডস। তো দৌ হচ্ছে দেবতাদের পিতা, তাই জন্য তিনি স্বর্গের দেবতাদের মধ্যে প্রাচীনতম। দেবতাদের মধ্যে ইন্দ্রের প্রাধান্য লক্ষ্য করা যায়। ইন্দ্রের উদ্দেশ্যে 250টির বেশি স্তোত্র ঋগ্বেদে আছে। ইন্দ্রের পরে সবথেকে গুরুত্বপূর্ণ দেবতার নাম হচ্ছে অগ্নি। অগ্নির জন্য 200টির বেশি স্তোত্র আছে। এই অগ্নিকে দেবতাদের পুরোহিত রূপে গণ্য করা হতো। মনে করা হয় দেবতাদের পুরোহিতের নাম হচ্ছে দেবতা অগ্নি। সেই কারণেই দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞের ঘৃতাহুতি দেওয়ার চল ছিল, যা আজকের দিনে বিদ্যমান। আমরা জানি আজকের দিনে আমরা পুজো অর্চার সময় যজ্ঞ বা হোম করি, যেখানে আগুনের মধ্যে বিভিন্ন রকম জিনিস দেওয়া হয়, ঘি, অন্য যে কোনো দ্রব্য অর্পণ করা হয়। তার উদ্দেশ্য এটাই, অগ্নিকে ধরা হয় পুরোহিত, যে আমাদের দেবতার উদ্দেশ্যে নিবেদনকে দেবতার কাছে পৌঁছে দেবে, যেটা আজকের দিনেও বিদ্যমান। ধর্মীয় কিছু যাগযজ্ঞ হতো। তখনকার দিনে যেহেতু মূর্তি পুজো হতো না, ধর্মীয় ব্যবস্থাটা মূলত ছিল যাগযজ্ঞের ভিত্তিতে। এই সময় রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ, অগ্নিহোত্র প্রভৃতি যজ্ঞের উল্লেখ পাওয়া যায়। এই অনেকগুলি যজ্ঞের নামই আমরা বিভিন্ন রকম পুরাণে পড়েছি বা মহাকাব্যে জানি। ইন্দ্র এবং অগ্নির ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ দেবতার উল্লেখ আমরা এখানে মেনশন করেছি। যেমন বরুণকে স্বর্গের সম্রাট বা জলের দেবতা আমরা জানি। মরুত হচ্ছে ঝড়ের দেবতা। পুষাণ হচ্ছে জঙ্গল পথের দেবতা। আর অদিতি আগেই বলেছি, মাদার গডস। দেবতারা অদিতি এবং দোয়ের পুত্র বা সন্তান। বেদের সম্পর্কিত কিছু বিস্তারিত তথ্য। ঋগ্বেদ হচ্ছে আদি বৈদিক সাহিত্য, যেটা আমরা অলরেডি জানি। 1028টি স্তোত্র আছে। আর সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এগুলো পরবর্তী বৈদিক সাহিত্য। সামবেদ কি? ভারতের প্রাচীনতম সঙ্গীত বিষয়ক রচনা সামবেদ। এতে স্তোত্র কটা আছে? 1603টি। সামবেদ বেসিক্যালি কি না, দেবতাদের উদ্দেশ্যে স্তুতিগানের সংকলন। এখানে দেবতার উদ্দেশ্যে কতগুলো গান আছে। সামন বা সাম কথাটি থেকে সামবেদ কথাটি এসছে। সাম কথার মানে হচ্ছে গান। এই স্তুতিগান, দেবতার উদ্দেশ্যে নিবেদিত স্তুতিগান 3ভাবে গাওয়া হতো। 3জন ঋষি 3ভাবে গাইতেন। প্রথমে যিনি গাইতেন তাকে বলা হতো প্রস্তোতা, বা প্রথম ভাগটাকে বলা হয় প্রস্তোতা। তারপরে আসে প্রস্তাব, শেষ ভাগ হচ্ছে প্রতিহর্তা। প্রস্তোতা বা যিনি শুরু করছেন দেবতার উদ্দেশ্যে গান, তাকে বলা হয় উদ্গাত্রী। তিনি গান গাইছেন, তাই উদ্গাত্রী। নিবেদনকারী হচ্ছে উদ্গাত্রী। উদ্গাত্রী খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যজুর্বেদ যিনি পাঠ করতেন বা যজুর্বেদের যিনি ব্রাহ্মণ, তাকে বলা হয় অধূর্য বা উদ্ভার্য। যজুর্বেদে 1549টি স্তোত্র আছে। এখানে গদ্য জাতীয় মন্ত্রের সমাহার। সামবেদে ছিল গান, এখানে কিন্তু গদ্য। যজুর্বেদের 2টি ভাগ আছে, খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ আর একটি কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের খুব বিখ্যাত একটি ব্রাহ্মণ শাখার নাম শতপথ ব্রাহ্মণ বা শতপথ ব্রাহ্মণ। আর কৃষ্ণ যজুর্বেদে 4টি ব্রাহ্মণ আছে। ব্রাহ্মণ কি আমি পরে আলোচনা করছি। অথর্ববেদ, এখানে 731টি সূক্ত আছে। অর্থবন এবং অগ্নিরস, এই 2 ঋষি এটাকে সংকলিত করেন, অর্থবন এবং অগ্নিরস।
অথর্ববেদে মন্ত্রতন্ত্র জাদুবিদ্যার সন্নিবেশ দেখা যায়। সূক্তের সংকলন, যেটাকে আমরা সংহিতা বলি বা বেদ বলি, এর বেসিক্যালি 4টি ভাগ হয়। একটা হচ্ছে বেদ ইটসেলফ, দেন ব্রাহ্মণ, দেন আরণ্যক, দেন উপনিষদ। এই 4টে ভাগ আমি শুরুতেও বলেছি। বেদ কি না, বেদে দেবদেবীর স্তুতিগান আছে। তাহলে ব্রাহ্মণ কি? আমি বলেছিলাম বেদের সঙ্গে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদের সম্পর্ক কী সেটা আমরা পরে আলোচনা করব। এটা সেই জায়গা। ব্রাহ্মণ হচ্ছে এই বেদে আমরা যে স্তুতিগানগুলো লিখেছি, স্তুতিগানগুলো গাওয়ার সময় আমরা যাগযজ্ঞ করতাম। তাহলে যাগযজ্ঞ কীভাবে করতে হবে তার নিয়মকানুন যেখানটাতে লেখা আছে তাকে বলা হয় ব্রাহ্মণ। সে কারণেই যে সম্প্রদায় এই যাগযজ্ঞের কাজগুলো করতেন তাকে আমরা আজকের দিনে ব্রাহ্মণ বলে চিনি। মানে সহজে বলতে গেলে তখনকার দিনের ধর্মীয় আচার অনুষ্ঠান বা রীতি কিভাবে পালন করতে হবে সেটা যেখানে লেখা ছিল তাকে বলা হতো ব্রাহ্মণ। 3 নম্বর হচ্ছে আরণ্যক। বৃদ্ধ বয়সে অরণ্যবাসীর ধর্মজীবন যাপনের প্রয়োজনীয় তথ্য যেখানে দেওয়া আছে, এই জন্য আরণ্যককে বলা হয় কর্মমার্গ বা ওয়ে অফ ওয়ার্ক। তাহলে উপনিষদ কি? উপনিষদ হচ্ছে বেদের দার্শনিক ব্যাখ্যা, ওই জন্য একে বলা হয় জ্ঞানমার্গ। এবং এই উপনিষদের দার্শনিক ব্যাখ্যা হচ্ছে অতি উন্নত মানের। তখনকার দিনে এত উন্নত দার্শনিক ব্যাখ্যা পৃথিবীর ইতিহাসে বিরল। উপনিষদ বেদের শেষ ভাগ, তাই একে বেদান্তও বলা হয়। বেদের শেষ ভাগগুলোকে বলা হয় বেদান্ত। তাহলে বেদ হচ্ছে দেবদেবীর স্তুতিগান। ব্রাহ্মণ কি না, তখনকার দিনে যে রিচুয়ালসগুলো ছিল, পুজো আর্চার বা যাগযজ্ঞের রিচুয়ালসগুলো ছিল, সেগুলো কিভাবে সম্পন্ন করতে হবে তার নিয়মকানুন যে গ্রন্থে লেখা বা যে পাঠে লেখা তাকে বলা হয় ব্রাহ্মণ। আরণ্যক হচ্ছে বৃদ্ধ বয়সে মানুষ ধর্মজীবনযাপন কিভাবে করবে তার তত্ত্ব যেখানে দেওয়া আছে তাকে বলা হয় আরণ্যক। আর উপনিষদ হচ্ছে বেদের দার্শনিক ব্যাখ্যা, একে জ্ঞানমার্গ বলা হয়। আর এটা বেদের শেষ ভাগ বলে কি বেদান্ত বলে। তাহলে ঋগ্বেদের যে ব্রাহ্মণ, মানে ঋগ্বেদের অনুযায়ী তার ক্রিয়াকলাপ কিভাবে করতে হবে সেটা বিভিন্ন ব্রাহ্মণে ব্যাখ্যা করা আছে। তার মধ্যে গুটি কয়েক ব্রাহ্মণ আমি এখানে আলোচনা করব যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যেমন হচ্ছে ঐতরীয় ব্রাহ্মণ আর কৌশিতকী ব্রাহ্মণ। তাহলে এই দুটো কিন্তু ঋগ্বেদের ব্রাহ্মণ। তাহলে ঋগ্বেদের উপনিষদের একটা এক্সাম্পল হচ্ছে ঐতরীয় উপনিষদ। সিমিলারলি সামবেদের কিছু গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ হচ্ছে পঞ্চভিষা ব্রাহ্মণ, ষড়বিংশ ব্রাহ্মণ, জৈমিনী ব্রাহ্মণ। আর সামবেদের গুরুত্বপূর্ণ উপনিষদ হচ্ছে ছান্দোগ্য বা ছন্দোগ্য উপনিষদ। যজুর্বেদের গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ হচ্ছে তৈত্তিরীয় ব্রাহ্মণ। এখানে মনে রাখতে হবে ঐতিরীয় ব্রাহ্মণ হচ্ছে ঋগ্বেদের আর তৈত্তিরীয় ব্রাহ্মণ যজুর্বেদের। শতপথ ব্রাহ্মণ বা শতপথ ব্রাহ্মণ, মৈত্রায়নী ব্রাহ্মণ, কঠ ব্রাহ্মণ, এগুলো সবই যজুর্বেদের বিভিন্ন ব্রাহ্মণ। যজুর্বেদের একটি গুরুত্বপূর্ণ উপনিষদ হচ্ছে কঠ উপনিষদ বা কঠ উপনিষদ। অথর্ববেদের ব্রাহ্মণ হচ্ছে গোপথ ব্রাহ্মণ। আর অথর্ববেদের উপনিষদ হচ্ছে প্রশ্ন উপনিষদ বা প্রশ্নোপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ। এই দুটো খুব গুরুত্বপূর্ণ, মুন্ডক আর মান্ডুক্য। বেদের আমরা এখানে গুটি কয়েক উপনিষদের উল্লেখ করলাম, কিন্তু মোট 108খানা উপনিষদ আছে। এর মধ্যে অত্যন্ত প্রচলিত সত্যমেব জয়তে, এই কথাটি মানে সত্যের জয় হবে, এই কথাটি উল্লেখ আছে মুন্ডক উপনিষদে, যেটা অথর্ববেদের একটি উপনিষদ। বেদাঙ্গ। বেদাঙ্গ কি? বেদাঙ্গ কিন্তু বৈদিক সাহিত্য নয়, এটা বেদ উপজাত সাহিত্য, বেদের কারণে সৃষ্টি হয়েছে। বেদাঙ্গ 6টি: শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। শিক্ষা কি না, সঠিক উচ্চারণ। বেদ যে পাঠ করা হবে তার উচ্চারণ কেমন হবে সেটা যেখানে আলোচনা করা আছে তাকে বলা হয় শিক্ষা। ছন্দ, আমরা জানি সামবেদে গান আছে, তাহলে সে গান গীত হওয়ার একটি ছন্দ থাকবে, সেই ছন্দ যেখানে আলোচনা করা হয়েছে তার নাম হচ্ছে ছন্দ বেদাঙ্গ। ব্যাকরণ, ভাষা ব্যবহার,
ভাষা কীভাবে ব্যবহার করতে হবে তার জন্য হচ্ছে ব্যাকরণ। নিরুক্ত, এখানে শব্দের উৎপত্তির ব্যাখ্যা করা হয়েছে। জ্যোতিষ, জ্যোতিষশাস্ত্র, যেখানে আমরা গ্রহ নক্ষত্র সম্পর্কিত তথ্য পাই, এটা কিন্তু একটি বেদাঙ্গ। কল্প, কল্পে যাগযজ্ঞের নিদান বলা আছে। এই কল্প আবার 3 রকমের: সৌতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র। এই 3টি সূত্র সাহিত্যকে একত্রে বলে ধর্মশাস্ত্র। তাহলে কল্প বেদাঙ্গের 3টি সূত্রকে একত্রে বলা হয় ধর্মশাস্ত্র। এটা হলো বেদাঙ্গ। বেদাঙ্গ 6টি। দর্শনশাস্ত্র, এটাও 6টা। ভারতীয় দর্শনের 6টি শাখার গভীর ও তাত্ত্বিক আলোচনাকে ষড়দর্শন বলে। ষড় মানে 6। শাস্ত্র কী কী? ন্যায়শাস্ত্র, বৈশেষিক শাস্ত্র, সংখ্যাশাস্ত্র, পূর্বমীমাংসা, উত্তর মীমাংসা, যোগশাস্ত্র। ন্যায়শাস্ত্র গৌতম রচিত, বৈশেষিক শাস্ত্র কনাদ রচিত, সংখ্যাশাস্ত্র কপিল রচিত, পূর্বমীমাংসা যামিনী বা জৈমিনী রচিত, যোগশাস্ত্র পতঞ্জলি রচিত, এটা আমরা জানি সবাই। উত্তর মীমাংসার রচনাকারী হচ্ছেন বেদব্যাস, যিনি মহাভারতের রচয়িতা। তাহলে দর্শন 6টি। উপবেদ, উপবেদের সংখ্যা হচ্ছে 4টি। আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ, শিল্পবেদ। আয়ুর্বেদ কি না, যেখানে মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আয়ুর্বেদ কিন্তু ঋগ্বেদের একটি উপবেদ, এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ধনুর্বেদ, যেখানে যুদ্ধবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, এটি যজুর্বেদের একটি উপবেদ। গান্ধর্ববেদ, এখানে মিউজিক নিয়ে আলোচনা করা হয়েছে, এটি সামবেদের একটি উপবেদ। শিল্পবেদ, যেখানে আর্ট এবং আর্কিটেকচার নিয়ে আলোচনা করা হয়েছে এবং এটি অথর্ববেদের একটি উপবেদ। এরপরে আসে পুরাণ। আমরা জানি অষ্টাদশ পুরাণ মানে 18টি পুরাণ আছে। এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, অগ্নি পুরাণ, ভগবত পুরাণ প্রভৃতি। এইগুলির সবকটেরই রচনাকাল মোটামুটিভাবে গুপ্তযুগ। গুপ্তযুগ মানে অনেক পরে, 200-300 খ্রিস্টাব্দ এরকম সময়। এদের মধ্যে অগ্নিপুরাণ, এটাকে বিশ্বকোষের সঙ্গে বা এনসাইক্লোপিডিয়ার সঙ্গে তুলনা করা যায়। এতে ব্যাকরণ, কৃষি, তন্ত্রসার জাতীয় বিচিত্র তথ্য সমাহার আছে। মার্কণ্ডেয় পুরাণে ভারতবর্ষকে জম্বুদ্বীপ বলা হয়েছে। গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। মার্কণ্ডেয় পুরাণে ভারতকে জম্বুদ্বীপ বলা হয়েছে। বিষ্ণু পুরাণ খুব গুরুত্বপূর্ণ। বিষ্ণু পুরাণে ভারত নামটির উল্লেখ আছে এবং ভারতের ভূগোল, ভারতের পর্বত, নদ নদী এবং ভূখণ্ডের আকৃতি, এ সমস্ত সম্পর্কে তথ্য বিষ্ণু পুরাণে পাওয়া যায়। এই অষ্টাদশ পুরাণের মধ্যে মৎস্য পুরাণ হচ্ছে প্রাচীনতম। মৎস্য পুরাণ প্রাচীনতম এবং বৃহত্তম হচ্ছে অগ্নিপুরাণ। স্মৃতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র কিন্তু 6টি। স্মৃতিশাস্ত্র হচ্ছে 6টি। মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি, পরাশর স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, কাত্যায়নী স্মৃতি। মনুস্মৃতি হচ্ছে প্রাচীনতম স্মৃতি সাহিত্য, যেটি প্রি গুপ্ত পিরিয়ডে রচিত। সিমিলারলি যাজ্ঞবল্ক্য স্মৃতি প্রি গুপ্ত পিরিয়ডে রচিত, কিন্তু নারদ স্মৃতি, পরাশর স্মৃতি, বৃহস্পতি স্মৃতি এবং কাত্যায়ন স্মৃতি এগুলো গুপ্ত পিরিয়ডে রচিত। স্মৃতিশাস্ত্র 6টি। যা আমরা সবাই জানি, আমাদের 2টি মহাকাব্য আছে, রামায়ণ এবং মহাভারত। রামায়ণ বাল্মীকি রচিত, সপ্তকাণ্ডে বিভক্ত। এই রামায়ণ হচ্ছে ওল্ডেস্ট এপিক অফ দ্য ওয়ার্ল্ড। শুরুতে এতে 6000টি শ্লোক ছিল, কিন্তু বর্তমানে আমরা যে রামায়ণ পড়ি তাতে 24,000 শ্লোক আছে। কারণ রামায়ণ দিনের সাথে সাথে, সময়ের সাথে সাথে পরিবর্ধিত এবং পরিমার্জিত হয়েছে। এই 7 কাণ্ডের মধ্যে প্রথম এবং সপ্তম কাণ্ড কিন্তু অনেক পরে অ্যাড হয়েছে রামায়ণের সঙ্গে। ইনিশিয়ালি কিন্তু রামায়ণে 5টা কাণ্ড ছিল, পরে আমরা 2টো অ্যাড করেছি, ফার্স্ট এবং লাস্ট, দিয়ে সপ্তম কাণ্ড হয়েছে, 7 কাণ্ড রামায়ণ হয়েছে। মহাভারত বেদব্যাস রচিত, আগেই বলেছি। মহাভারতে 18টি পর্ব আছে। এখানে কাণ্ড বলা হয় না, একে বলা হয় পর্ব। 18টা ভাগে বিভক্ত।
সমগ্র মহাকাব্যটি। মহাভারত হচ্ছে পৃথিবীর লংগেস্ট এপিক, দীর্ঘতম মহাকাব্য হচ্ছে মহাভারত। এই রামায়ণ এবং মহাভারত এই দুটো লিটারেচার হিসাবে ভারতীয় সভ্যতার গর্ব, একটি প্রাচীনতম আর একটি দীর্ঘতম। 1,00,000 শ্লোক আছে মহাভারতে। শুরুতে মহাভারতে 8,800-টির মতো শ্লোক ছিল। এটাও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্ধিত পরিমার্জিত হতে হতে আজকের দিনে দাঁড়িয়েছে 1,00,000 শ্লোক বিশিষ্ট। মহাভারতেরই একটা পার্ট হচ্ছে ভগবদ্গীতা বা গীতা, যেটাকে আমরা বলি। এটা ভীষ্ম পর্ব থেকে এক্সট্রাক্ট করা হয়েছে। আমরা জানি 18টা পর্বের মধ্যে একটা পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বের একটা ছোট পার্ট হচ্ছে গীতা। আর 18টি পর্বের মধ্যে সবথেকে দীর্ঘতম পর্ব হচ্ছে শান্তি পর্ব। তো এই হচ্ছে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য বলতে যা যা বোঝা তার একটা ব্রিফ আলোচনা এখানে আমরা করেছি। এর বাইরে আরও কিছু তথ্যের জন্য বলে রাখি, এটা আমরা অনেকে জানি, তাও এখানে মেনশন করি। বৈদিক যুগে বা ঋগ্বেদে প্রচুর নদ নদীর নাম উল্লেখ করা আছে, যে নদ নদীগুলো অবশ্যই আজকের দিনেও বিদ্যমান, অনেক কটাই, 1টি বা 2টি আজকের দিনে বিদ্যমান নেই। তো তখনকার যে নাম ছিল, মানে বৈদিক যে নাম আর আজকের দিনে আধুনিক যে নাম, সে দুটোই আমাদের জেনে রাখা দরকার। সেই নামগুলো আমি এখানে উল্লেখ করেছি। যেমন আজকের দিনে যেটাকে আমরা ইন্দাস রিভার বলে চিনি, সেটাই বৈদিক যুগে ছিল সিন্ধু নদী। আজকে যেটা ঝিলাম তার বৈদিক নাম হচ্ছে বিতস্তা। সিমিলারলি চেনাব ইজিক্যাল টু अस्किनी, রবি নদী ইজিক্যাল টু পুরুষনী, বিয়াস বিপাশা, সুতলেজ শতদ্রু। তেমনি সরস্বতী হচ্ছে সরস্বতী, ঘাগর দ্বিষাদবতী। এই সরস্বতী আর দ্বিষাদবতী দুটি রাজস্থানে আছে। যদিও অনেক বই অনুযায়ী ঘাগরই হচ্ছে সরস্বতী নদী, এবং আমরা জানি সরস্বতী নদী আজকের দিনে লুপ্ত। গোমাল নদী হচ্ছে আজকের দিনে গোমতী নদী, যেটা আফগানিস্তানে আছে। আজকে যেটা আমরা কাবুল নদী বলে চিনি বা কাবুল বলে চিনি, সেটা বৈদিক যুগে কুহা নামে ছিল। শেষ করার আগে আরও কিছু তথ্য এখানে মেনশন করব, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ঋগ্বেদে সবথেকে বেশিবার যে নদীর উল্লেখ আছে সেটা কিন্তু সিন্ধু নদী, এবং সেটা খুব স্বাভাবিক। তার কারণ সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল, সপ্তসিন্ধু অঞ্চলই আর্যদের বসবাস আমরা লক্ষ্য করেছি বৈদিক পিরিয়ডটাতে। এবং তারও আগে সিন্ধু হরপ্পা সভ্যতা, যেটাকে আমরা বলি না কেন, যে নামেই বলি না কেন, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, সেটা কিন্তু সিন্ধু নদকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল। যেটা এখানে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে, আমরা জানি আমাদের হিন্দুদের পবিত্র নদী হচ্ছে গঙ্গা, কিন্তু ঋগ্বেদ অনুযায়ী পবিত্রতম নদী হচ্ছে সরস্বতী। আর ঋগ্বেদে গঙ্গার মেনশন মাত্র একবার আছে। এবং আমি শুরুতেই বলেছি, ঋগ্বেদ রচিত হয়েছিল সরস্বতী নদীর তীরবর্তী কোনো একটা জায়গাতে। এবং যদি আমরা সিন্ধু সভ্যতার যে তথ্যগুলো আলোচনা করেছি আগে, সেটা যদি একবার মনে করি, তাহলে দেখব অসংখ্য সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান কিন্তু এই কাল্পনিক যে গতিপথ আছে সরস্বতী নদীর বা ঘরঘরা নদীর, তার আশপাশেই ছিল। এই জন্য প্রচুর ইতিহাসবিদ সিন্ধু সভ্যতা না বলে ওটাকে ঘঘর হরকরা সভ্যতাও বলে, যেটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে এখানে আমরা বৈদিক যুগ মানে ঋগ বৈদিক যুগ নিয়ে আলোচনা শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বৈদিক যুগ মানে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ নিয়ে আলোচনা করব। এবং আশা করছি আমি এই বৈদিক যুগ নিয়ে যে ভিডিওটা বানানো হলো, তার মধ্যে এমন অনেক তথ্যই আছে যেটা যে কোনো এক্সাম তো বটেই, ইভেন বিসিএসএ মেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি এটা কাজে লাগবে সবার। ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংক ইউ।